ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। এবার যদি একটু ম্যাচের খবরাখবর জানাতে চাই, গত রাতে কিন্তু রোমাঞ্চকর এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেলজিয়াম এবং স্পেনের মুখোমুখি হয়েছে এই দুই দল। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন 2-1 গোলের ব্যবধানে স্প্যানিশদের জয়ের নায়ক মিকেল মেরিনো 88 মিনিটে করা তার গোলে 16 বছর পর বিশ্বকাপের শেষ চারে স্প্যানিশরা, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। স্পেন এবং বেলজিয়াম ম্যাচের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে রোড টু নিউ ইয়র্কে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসানুর, ডি ব্রুইনা লুকাকুদের বেলজিয়ামকে হারিয়ে সেমিতে উঠল স্পেন। কোর্তোয়ার বদলি গোলকিপার লেমেন্সের অনিচ্ছাকৃত ভুলেই কি আসলে হারতে হয়েছে বেলজিয়ামকে? আসলে এটা তো পার্ট অফ দ্য গেম। এটার কারণেই যে হেরেছে বেলজিয়াম সেটাও বলা ঠিক হবে না। তবে এই ম্যাচে স্পেনের কাছ থেকে আমরা যেভাবে প্রত্যাশিত পারফরমেন্স বা ডমিনেন্স আশা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে। আমি ম্যাচ প্রিভিউতে আলোচনা এটাও বলেছিলাম যে স্পেনের স্ট্রাইকারের গোল করার সমস্যাটা, ওয়ায়ার জাবালের গোল করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো স্পেন কিন্তু গোল করতে ভুগছে। তারা যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে ডমিনেট করছে, সেই প্রত্যাশা অনুযায়ী গোল পাচ্ছে না তারা। যাই হোক, আমরা একটু ম্যাচের স্ট্যাট আগে দেখাতে চাই, তার পরবর্তীতে আসলে ডিসকাস করবো যে কোথায় বেলজিয়াম হেরে গেল বা টার্নিং পয়েন্টটা কোথায় ছিল। যেমনটা আমি সবসময় বলে থাকি যে স্পেনের মিডফিল্ড আমার কাছে মনে হয় এই মুহূর্তে যারা বিশ্বকাপে খেলছে সবচেয়ে ভালো। আপনি ইনক্লুডিং ফ্রান্স এবং আর্জেন্টিনার কথা বলছি, শুধু মিডফিল্ড ডিপার্টমেন্টের কথা বলছি। তার 68% বল পজিশন রেখেছে, বেলজিয়াম 32%। টোটাল শট নিয়েছে 17টি, কিন্তু এখানকার মধ্যে খুব ভালো যে শট ছিল আমার মনে হয় না যে আউটস্ট্যান্ডিং কিছু শট ছিল খুব ভালো সেভ হয়েছে অবশ্যই। বেলজিয়াম 5টি শট নিয়েছে, পাসেস দেখেন 664টি স্পেনের পাস, সেখানে 312টি, মানে অলমোস্ট ডাবল। ট্যাকেল 11টি এবং 10টি। এখন এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল আমার কাছে মনে হয় এই ম্যাচে সব সময় কিন্তু প্রাধান্য থাকবে স্পেনের, এটাই স্বাভাবিক ছিল এবং সেটা ভাবেই তারা খেলেছে এবং বেলজিয়াম কিন্তু ডিফেন্ড করতে লড়াই করেছে। তো এই ম্যাচে টার্নিং পয়েন্ট আমার মনে হয় থিবো কোর্তোয়ার ইনজুরি। থিবো কোর্তোয়া নিজেও প্রথম যে গোলটি যখন স্পেন পেয়েছিল, ফেবিয়ান রুইজ যে গোলটি পেয়েছিল, তার একটু ভুল ছিল, একটু ডিফ্লেকশন ছিল, কিন্তু ওইটা আসলে ওইভাবে ডিফ্লেকশন ছাড়া উপায় ছিল না। একটা জোরালো শট তিনি আটকাতে গিয়ে বলটা ডিফ্লেক্ট হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে তিনি থাই ইনজুরিতে 71 মিনিটে উঠে যাওয়ার আগে তিনি 4টি সেভ করেছিলেন, 2টি সেভ তিনি ইনসাইড দ্য বক্স করেছিলেন এবং তিনি উঠে যাওয়ার পরও, দাল হারার পরও তার রেটিং 8.1, অর্থাৎ সবচেয়ে ভালো রেটিং কিন্তু তারই। তিনি ম্যাচ সেরা ফুটবলার ছিলেন বা সবচেয়ে ভালো রেটিং পেয়েছেন ম্যাচের। তো এই বিষয়টা যে তিনি উঠে যাওয়ার পর বা স্পেনের গোল দুটাতে কীভাবে গোলকিপারের একটু ভুল ছিল, গোলকিপারের স্পেনের যে ফিনিশিং ব্যর্থতা ছিল, আমি একটু ছবি দিয়ে দেখাতে চাই। দুটো করে 4টি ছবি দেখাবো। প্রথম গোলের ছবিটা একটু দেখাই। যেটা আমি বলছিলাম, একটা জোরালো শট ছিল, এই শটটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে আসে। এই গোলটা যখন ঠেকানোর চেষ্টা করছিলেন থিবো কোর্তোয়া, তখন হাত থেকে মানে তিনি পাঞ্চ করে দিয়েছিলেন, তার হাতে লেগে সেই বলটা বেড়ে এসেছিল এবং ফেবিয়ান রুইসের পরবর্তীতে খুব ভালোভাবে একটা ফিনিশ করে। আমরা একটু পরের ছবিটা দেখাতে চাই, সেই ছবিটা দেখলে হয়তো আরেকটু স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এবং এই ছবিটার যেই বিষয়টা আমি বলছিলাম যে স্পেন লাকি ছিল এই অর্থে যে তারা সহজেই গোলগুলো যেভাবে পাওয়ার কথা ছিল পায়নি। থিবো কোর্তোয়া প্রথম বলটা যখন ফিরিয়ে দিয়েছেন, এর আগের ছবিটাতে দেখেছি, তখন ফেবিয়ান রুইস শটটা নিয়েছেন। শট নেওয়ার পরে এখানে যে 21 নম্বরধারী বেলজিয়ামের যে ডিফেন্ডারটা আছে, তার পায়ে লেগে কিন্তু বলটা আরেকটু নিচু হয়ে মাটিতে ড্রপ খেয়ে উপরে উঠে গেছে। নয়তো কিন্তু এই মানে দ্বিতীয় শটটাও একদম হাতে গ্লাভসে ছিল থিবো কোর্তোয়ার, সেক্ষেত্রে কিন্তু গোল বঞ্চিত হতে পারতো তারা। তো থিবো কোর্তোয়া যথেষ্ট ট্রাই করেছেন এবং ডিফেন্ডারের পায়ে না লাগলে এটা কিন্তু তিনি হয়তো সেভও করে দিতে পারতেন। তো সেই অপরচুনিটিটা যে ছিল, তো স্পেন এখানে গট লাকি, খুব ভাগ্যবান ছিল তারা। এবার দ্বিতীয় গোলের ছবিটা দেখাতে চাই। থিবো কোর্তোয়া উঠে যাওয়ার পর যে তার বদলি যে গোলকিপার নেমেছিলেন, তিনি একটা সহজ শট ছিল, এটা একদম কুবার্সি, স্পেনের যে ডিফেন্ডার, ডি বক্সের বাইরে থেকে তিনি একটা শট নিয়েছিলেন। খুব পাওয়ারফুল শট ছিল, লিওনেল মেসি যেমনটা গত ম্যাচে ইজিপ্টের সঙ্গে করছিলেন সেটাও নয়, গ্রাউন্ডেড একটা সহজ শট ছিল এবং ওনার আশেপাশে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ ছিল না, কিন্তু ওনার হাত ফসকে আনফর্চুনেটলি সেটা বেরিয়ে যায়। পরের ছবিটা আমরা দেখি। পরের ছবিটাতে জাস্ট শুধু ট্যাপ ইন করেছেন মিকেল মেরিনো, সুপার সাব, 2 ম্যাচেই গোল করেছেন। আজকেও মাঠে নামার পর 2 মিনিটের মাথায় তিনি গোলটি পেয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে স্পেন ভাগ্যবান ছিল গোল দুটি পাওয়ার ক্ষেত্রে। পক্ষান্তরে বেলজিয়াম আসলে
অনেকটা আনলাকি ছিল সেটা বলতে হবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই যে পারফরমেন্সটা স্পেনের, অবশ্যই তারা ভালো ডমিনেট করে যোগ্য দল হিসেবেই জিতেছে, কিন্তু তাদের সেমিফাইনাল ফাইনালে জিততে হলে ফিনিশিংয়ে উন্নতি করা অবশ্যই দরকার, অনেক বেশি দরকার। ফিনিশিংয়ে অনেক বেশি ভুগেছে, সেটা তো আসলে যারা ম্যাচটি দেখেছেন তারা তো আসলে নির্দ্বিধায় বলতেই পারবেন। একটু যদি জানতে চাই যে এই ম্যাচে দুই দলের কোন কোন খেলোয়াড় আসলে কেমন পারফরমেন্স করেছে, কর্তার পারফরমেন্সের কথা তো বলছিলেনই, বাকি যারা রয়েছে তাদের রেটিং আসলে কি বলছে? হ্যাঁ, রেটিংটা একটু দেখাতে চাই, সেক্ষেত্রে সবারই পুরো দলের রেটিংটা একবারে দেখাই, সেক্ষেত্রে আলোচনা করতে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে দুই দলের প্লেয়ারের সর্বোচ্চ চেষ্টা করেছেন তাদের লিমিটেশনস বা তাদের শক্তির জায়গা থেকে, সবাই মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন। আমি যদি স্পেন দিয়ে শুট করি, স্পেনে ওয়ারজাবালের দিনটা ভালো যায়নি, সেটা তো আমি আগেই বলেছি। ডেনি ওমলো তার নিচে নাম্বার 10 রোলে খেলেছেন, ভালো খেলেছেন। ইয়ামাল, রদ্রি, কুবার্সি, ফ্যাবিয়ান রুইস, এই চারজনই আসলে ওমলো সহ এই যে আছেন তারা পাঁচজন মোট, এরাই স্টার পারফর্মার ছিলেন। এবং সুপার সাব মরিনো তো গত ম্যাচও সাবস্টিটিউট নেমেই গোল করেছিলেন 4 মিনিটের মাথায়, এই ম্যাচে তো 2 মিনিটের মাথায় তিনি গোল করে ফেলেছেন। তো এটাই ছিল স্পেনের মোটামুটি ভালো পারফরমেন্স। এবং উনাই সিমনকে আসলে গোলকিপারকে তেমন কোনো পারফরমেন্সে মানে সেভই করতে হয়নি সেই অর্থে। আর আমরা যদি বেলজিয়ামের দেখি, বেলজিয়ামের আসলে সবারই থিবো কর্তোয়া বাজে তাদের গোল ডিফেন্ডার এবং স্ট্রাইকার দুজন, যে ক্যাটালারি যে প্রথম গোলটা করেছেন তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন, বাকিগুলো তারা চেষ্টা করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারেনি। তো সেটাই মোটামুটি একটা ছিল। আমরা যদি একটু স্পেনের রক্ষণ নিয়ে একটা জিনিস দেখাতে চাই, যেটা আমি বলছিলাম যে স্পেন প্রথমবার আসলে গোল খেলো, এবারের বিশ্বকাপে তারা গোল খায়নি। এবং আমার কাছে দুটো ইনফরমেশন আছে, উনাই সিমন প্রথমবার গোল খেলো, স্পেনের যে গোলকিপার। তবে এই স্পেনের গোল না খাওয়ার পিছনে উনাই সিমনের যে অবশ্যই তাকে গোলকিপার, তাকে ক্রেডিট দিতেই হবে, কিন্তু তাকে কিন্তু তেমন ভালো পরীক্ষার মুখে পড়তে হয়নি। স্পেন খুব যে এক্সট্রাঅর্ডিনারি শক্তিশালী দলের বিপক্ষে খেলে এসেছে তাও নয়, স্পেনের ডিফেন্ডারদের অবদান কিন্তু অনেক। কুবার্সি আছেন, কুকুরে আছেন, পেদ্রো পোরো আছে, অসাধারণ পারফরমেন্স করেছেন। আমার পাশে যে চারটা আছে সেই চারটা যদি আপনারা খেয়াল করেন, স্পেন হ্যাভ অ্যালাউ দ্য অপোনেন্ট, মানে তাদের ডিফেন্ডাররা তাদের ডি বক্সের ভিতরে গোল করার সবচেয়ে কম অপরচুনিটি দিয়েছে। স্পেনের 0.3% তারা চান্স দিয়েছে, মাত্র 1%-এরও কত কম। সেক্ষেত্রে আর্জেন্টিনা 2 নম্বরে আছে 0.56%, এরপরে কলম্বিয়া, কানাডা, ফ্রান্স, মরক্কো এভাবে আছে। তো স্পেনের যেই সাফল্য যে তারা মাত্র একটা গোল করেছে এখন পর্যন্ত টুর্নামেন্টে, সেক্ষেত্রে অবশ্যই উনাই সিমনকে যেমন ক্রেডিট দিতে হবে, সেই ক্ষেত্রে তাদের চার যে ডিফেন্ডার আছে তাদেরকেও ক্রেডিটটা দিতে হবে। একদমই তাই। এই ম্যাচের পর আসলে বলাই যাচ্ছে উনাই সিমনকে সেমিতে একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে, কারণ সেমিতে তাদের কিন্তু মুখোমুখি হবে ফ্রান্স। হাড্ডাহাড্ডি একটা লড়াই তো উপভোগ করবে, এমনটা নিশ্চয়ই জানে ফুটবল প্রেমীরা। আপনার কি মনে হচ্ছে? অবশ্যই এই ফ্রান্স গতকালকে জিতেছে, স্পেন জিতলো, আমরা প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল লাইন আপ পেয়ে গেছে। আমরা শুধু সেই লাইন আপটা দেখাই, সেই লাইন আপটা খেলাটা কবে কোন সময় আসলে আমরা দেখাতে চাই। রাত 10টায় খেলাটা হবে খুব সম্ভবত। আমাদের হাতে একটা আছে, ছবি আছে, 15 জুলাই রাত 1টায় খেলাটা হবে, যেটা বলছিলাম। তো হাড্ডাহাড্ডি একটা জমজমাট লড়াই হবে অবশ্যই। আমার কাছে মনে হবে যে ফাইনালের আগে আরেকটা ফাইনাল দেখার একটা অপরচুনিটি পাবে ফুটবল প্রেমীরা। এবং দুই দলের মিডফিল্ডে যে লড়াইটা দেখার মতো হবে, আমার মনে হয় এই ম্যাচে আমার ব্যক্তিগত অভিমত, আমি কিছুটা ফ্রান্সকে এগিয়ে রাখবো, কেননা ফ্রান্সের অ্যাটাকিং ফোর্স যেভাবে পারফরমেন্স করছে, এবং স্পেন কিন্তু এখনও সেইভাবে হেভিলি অ্যাটাক কোনো দলের মুখোমুখি হয়নি। তো তাদের ডিফেন্ডারদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, এবং উনাই সিমন্স কতটা ভালো পারফর্ম করেন তার উপর অনেক অংশে অনেক কিছুই নির্ভর করবে। এই ম্যাচের খবরাখবর তো জানলাম, কিন্তু আজকের ম্যাচের যদি আরেকটু খবরাখবর জানতে চাই, যে আজ দিবাগত রাত 3টায় মুখোমুখি হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড, যেই ম্যাচটাকে আসলে আমরা বলতে পারি হ্যারিকেইন বনাম হল্যান্ড। এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ এবং আপনার প্রেডিকশনটা জানতে চাই। এটা উপভোগ্য একটা ম্যাচ হবে। আমার কাছে মনে হয় যে ভাইকিংস এবং ইংলিশদের লড়াই, সেটা তো আমরা সবাই জানি যে ভাইকিংস এবং ইংল্যান্ডের মধ্যে যেই লম্বা রাইভেলারি যুদ্ধের কথা, তো ফুটবল মাঠেও সেই যুদ্ধ আমরা দেখব। আমরা একটু দেখাতে চাই যে আসলে আমার কাছে একটা সম্ভাব্য একাদশের কার্ড আছে, সেটা দিয়ে দেখাতে চাইবো যে আসলে কারা এগিয়ে থাকবে কীভাবে। এই ম্যাচে অবশ্যই আমার প্রেডিকশন যে ইংল্যান্ড একটু কিছুটা ফেভারিট থাকবে, তবে নরওয়ে যে ক্লিনিক্যাল ফিনিশ করে ম্যাচে সেভাবে ডমিনেট না করেও জিততে পারে, সেটা কিন্তু ব্রাজিলকে হারিয়ে তারা দেখেছে। অবশ্যই আপনি যদি রেটিং আমরা রেখেছি, এই রেটিংগুলো কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে যারা যেই ম্যাচগুলো তারা খেলেছে সেই ম্যাচগুলোর সব ম্যাচের ভিতরে তাদের রেটিং। তো আর্লিং হাল্যান্ডের রেটিং দেখুন 8.25। তো আর্লিং হাল্যান্ড এবং হ্যারি কেইনের প্রায় 8-এর কাছাকাছি। এই দুজনের ব্যাটেলটা তো অবশ্যই থাকবে গোল করার ক্ষেত্রে। ব্রাজিল যেমন গোল মিসের মহড়া দিয়েছে, স্পেনের কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু সেই মিস করার প্রবাবিলিটি কম, কেননা হ্যারি কেইন খুব ক্লিনিক্যাল ফিনিশিং এবং প্রপার নাম্বার 9 একজন স্ট্রাইকার। সেই সাথে আমি যদি ইংল্যান্ডের বলি, জুড বেলিংহামও দুর্দান্ত ফর্মে আছেন, এলিয়ট অ্যান্ডারসন আছেন, ডেকলান রাইসের
ম্যাচের কিছুটা ইনজুরি সমস্যা হয়তো আছে, কিন্তু আমার মনে হয় যে আমি যতটুকু পেয়েছি যে তিনি হয়তো খেলতে পারবেন। তবে অ্যান্থনি গর্ডন তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এখন লড়াইটা হবে আমার ধারণা যে আসলে নরওয়ের স্ট্রাইকার, তিন স্ট্রাইকার যে আছেন, নুসা আছেন, হারল্যান্ড আছেন এবং সোলরথ, এই তিনজনের সাথে ইংল্যান্ডের ডিফেন্ডাররা কেমন পারফরমেন্স করে। কনসা এবং স্টোনস আছেন, তাদের মার্ক গুয়া তিনি হয়তো ফুল ফিট না, গুয়া থাকলে হয়তো আরেকটু বেটার হতো। তবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের কিন্তু আমি ঘানার বিপক্ষে স্ট্রাগল করতে দেখেছি। ঘানার যে স্ট্রাইকার ছিল প্রিন্স, তিনি খুব ভুগিয়েছিলেন। এখন হাল্যান্ডকে তারা কীভাবে সামলাবেন সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে স্টোন তো হাল্যান্ডের সতীর্থ, তারা ম্যান সিটিতে খেলে থাকেন। তো দেখা যাক কীভাবে হয়। আমার কাছে মনে হয় হ্যাল্যান্ড এবং ইংল্যান্ডের ডিফেন্সেরও একটা লড়াই দেখতে পারবো আমরা এই ম্যাচে। একদমই তাই হাসিনুর, আমাদের সঙ্গে থাকুন, আপনার সাথে আরও অনেক আলোচনা রয়েছে। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক, এবং এই পর্যায়ে আলোচনার জন্য আবারও যুক্ত হতে চাই হাসিনুর রহমানের সঙ্গে। আগামীকাল সকালের বিগ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। এই দুই দলের একাদশ কেমন হবে আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই এটা তো একটা বিগ ম্যাচ আর্জেন্টিনার জন্য, কোয়ার্টার ফাইনাল লড়াই, এবং আমার কাছে মনে হয় যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আর্জেন্টিনা অবশ্যই এই ম্যাচে ফেভারিট। সুইজারল্যান্ডের বিপক্ষে কোনোভাবেই আর্জেন্টিনাকে আমি সমানভাবে রাখতে চাই না। আর্জেন্টিনা মোটা দাগেই ফেভারিট, তবে সুইজারল্যান্ড একটু ফিজিক্যাল ফুটবল খেলে, তাদের ডিফেন্সটা বেশ ডিসিপ্লিন। আমরা যদি অস্ট্রিয়া যেই ধরনের ফুটবল খেলেছিল, ওয়ান কাইন্ড অফ একই ধরনের ফুটবল খেলবে। তবে সুইজারল্যান্ডের একাদশ এবং আর্জেন্টিনার একাদশ নিয়ে আলোচনা করে আমি বিস্তারিত আরেকটু ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শকদের। আমরা শুরুতে একটু আর্জেন্টিনার সম্ভাব্য একাদশটা যদি দেখাতে চাই, যে আর্জেন্টিনা তো আসলে একাদশে খুব বেশি স্কালোনি চেঞ্জ করে না, আনলেস যদি ইনজুরি সমস্যা থাকে। আর্জেন্টিনার সিস্টেমটা তো আমরা সবাই জানি, 4-4-2 খেলেন, কখনো 4-4-3ও হয়। মূলত তারা 4-4-2-এ খেলে থাকেন। আমি একটু একাদশটা একটু এক্সপ্লেইন করি। এখানে আপনার কাছে মনে হতে পারে 4-3-1-2, বিষয়টা তেমন না। তারা 4-4-2-এ খেলেন এবং এটা বলা হয় 4-4-2 ডায়মন্ড। আসলে মাঠের যে জায়গাটা থাকে, এখানে তো আপনি তিনজন ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। আমি যদি একটু পারাদেসকে ধরি, পারাদেস একটু নিচে নেমে আসবে, জাস্ট তিনি সিডিএম ভূমিকায় খেলবেন। ব্রাজিলে যেমন ক্যাসেমিরো খেলে, বা সেটাকে ফুটবলের ভাষায় পিভিট বলা হয়, তিনি পিভিট রোলে খেলবেন। অর্থাৎ তিনি অলমোস্ট একদম লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরোর সাথে থাকবেন, এবং নিজেদের হাফের অন্য দিকে যাওয়ার তার কোনো অপোজিশন হাফে কোনো কাজ নেই, যেহেতু তাদের যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক আছে তারা যেন উপরে গিয়ে আক্রমণে হেল্প করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন পারাদেস যদি নিচে নেমে আসে, সেক্ষেত্রে জাস্ট একটা ডায়মন্ড শেপ হবে। তো সেটাকে বলা হয় 4-4-2 ডায়মন্ড, অর্থাৎ মাঝখানের যে চারজন আছে তারা ডায়মন্ড শেপে খেলবেন। এনজো নাম্বার 8 ভূমিকায় থাকছেন, এবং ম্যাকালিস্টার এবং ডিপল দুই সাইডে লাইফ এবং রেড মিডফিল্ডার হিসেবে থাকবেন। এখন একাদশে কিন্তু চেঞ্জ আসতে পারে, আমরা যতদূর জানতে পারছি আর্জেন্টাইন গণমাধ্যম থেকে দুটি চেঞ্জ হতে পারে। এমন নয় যে কনফার্ম দুটি চেঞ্জ, কিন্তু দুটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম যেই চেঞ্জটা আমি বলি, মার্টিনেজের জায়গা তো কনফার্ম। এখন রাইট ব্যাক যে জায়গাটা, এখানে মন্ট্রিয়ালকে আমরা রেখেছি, কিন্তু তিনি হয়তো একটা কার্ড সমস্যায় আছে, তবে তার জায়গায় কিন্তু মলিনাও খেলতে পারে। শেষ মুহূর্তে এটা কোচ ডিসাইড করবে যে মন্ট্রিয়াল নাকি মলিনা কাকে খেলাবেন, তিনি স্টার্টিং লাইন আপে। এই জায়গাটা নিয়ে একটু বিবেচনার বিষয় আছে। দুই সেন্টার ডিফেন্ডারের জায়গা তো একবারে পাকা, ক্রিশ্চিয়ান রোমের এবং লিসান্দ্রো মার্টিনেজ, তারা আনটাচেবল। তারা যদি ইনজুর্ড না থাকে এই দুজনেই খেলবেন, দুজনেই গোল করতে পারেন, দুজনের কাছে লং পাস আছে, এবং সেটা আর্জেন্টিনার কৌশলের গেম প্ল্যানের বড় একটা অংশ। তো তারা ফিট থাকলে তারা খেলছেন, এবং এখন পর্যন্ত তারা ফিট আছেন। লেফট ব্যাকের জায়গায় তেগলিফিয়াকোই খেলছেন, যদিও এর আগে আমরা দেখেছি ফাকিন্তো মেদিনাও ভালো পারফরমেন্স করছে, কিন্তু তেগলিফিয়াকো সবসময় নাম্বার 1 চয়েস ছিলেন। তিনি ইনজুরিতে কিছুটা আনফিট থাকার কারণে আসলে ফাকিন্তো মেদিনার সুযোগ পেয়েছিলেন। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তেগলিফিয়াকো শুরু করছেন। এখন যেই জায়গাটা আমি বললাম মিডফিল্ডের চারজনের পজিশনটা তুমি মোটামুটি বলে দিয়েছি। ডিপল থাকবেন রাইট মিডফিল্ডে, একদম হোল্ডিং মিডফিল্ডার পারাদেস, এবং লেফট ফিল্ডারের ম্যাকালিস্টারের যেই জায়গাটা, এই জায়গাটা নিয়ে একটু পরিবর্তনের একটা গুঞ্জন আছে, যে এই জায়গাটাতেও নিকো গঞ্জালেসকে ট্রাই করতে পারেন কোচ, যেহেতু ম্যাকালিস্টারের এটা কিন্তু আদর্শ পজিশন না। ম্যাকালিস্টার মূলত সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন, 4-4 ট্র্যাডিশনাল যেই সিস্টেমটা থাকে, দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার, সেইটা হচ্ছে তার আইডিয়াল পজিশন। তো সেই জায়গায় আসলে নিকো গঞ্জালেসকে খেলানো হতে পারে বলেও আমরা আর্জেন্টাইন গণমাধ্যমে দেখছি। আমরা যদি দুই স্ট্রাইকার দেখি, মেসি তো থাকছে না, মেসি আনটাচেবল, এবং সাথে লৌথারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেস, এই জায়গাটা সবসময় একটা ডাউট থাকে। তবে গত ম্যাচে সাবস্টিটিউট নেমে লাউথারো কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু হুলিয়ানি থাকছেন মেসির সঙ্গী হিসেবে, তেমনটাই আমার কাছে খবর আছে, বা এটা আমি প্রেডিকশন করছি। তো আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এটি ছিল, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে আমার ধারণা আর্জেন্টিনা অন্তত 2-0 বা 2 গোলের ব্যবধানে জিতবে বলে আমার কাছে মনে হয়, বা জেতা উচিত বলে আমি মনে করি। এবার যদি আসি আমি সুইজারল্যান্ডের একাদশ নিয়ে, সুইজারল্যান্ড অবশ্যই টাফ ফাইট দেবে, কিন্তু আর্জেন্টিনাকে আমি সেটা আবারও বলছি, যে কোনো রেজাল্টই ফুটবলে পসিবল, কিন্তু আর্জেন্টিনা ফেভারিট। এখন তাদের সিস্টেমটা দেখি, তারা কিন্তু মিডফিল্ড একদম ডমিনেট করে খেলতে পছন্দ
করে এবং আর্জেন্টিনার বিপক্ষে সার্ভাইভ করতে হলে এই ফরমেশনে আপনাকে খেলতে হবে। 4-2-3-1 তাদের ফরমেশন এবং তাদের দুইটা জায়গায় কিন্তু কনসার্ন আছে। তাদের দুই ফুটবলার নিয়মিত তারা ইনজুর্ড, তারা একাদশে এই ম্যাচেও থাকবেন না। তাদের যে রাইট ব্যাক তিনি ইনজুর্ড, মূলত যে জাকারিয়া যিনি রাইট ব্যাক হিসেবে গত ম্যাচেও খেলেছিলেন, ইনিও খেলতেন, তিনি কিন্তু মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে তিনি খারাপ করেননি। এর আগের ম্যাচও কলম্বিয়ার বিপক্ষে তার কাজটি তিনি করেছেন এবং তাদের যে নিয়মিত যে হোল্ডিং মিডফিল্ডার তিনিও কিন্তু ইনজুর্ড। তো সেই জায়গাতেই তাদের একটা সেটব্যাক আছে। সুইজারল্যান্ডের দুইজন মেইন 11-এর প্লেয়ার তারা ইনজুর্ড, তারা এই ম্যাচে খেলতে পারবে না। তাদের 3জন প্লেয়ার ইনজুরিতে আছেন, তার মধ্যে 2জন কিন্তু স্টার্টার ছিল। তো যাই হোক, এটা হলো একাদশ। এখন আমি যদি তাদের একাদশটা বলি, আমার কাছে মনে হয় যে রদ্রিগেস তাদের যে লেফট মিডফিল্ডার লেফট ব্যাক আছেন তার ভূমিকাটা ইম্পর্টেন্ট। গ্রানিট জাকা আছেন মাঝমাঠে, তাদের স্ট্রাইকারটা এমন হবে কেন আর্জেন্টিনা কিন্তু মিডিল আক্রমণের দল। 4-4-2 আমি যে ডায়মন্ড শেপটা বলছিলাম, এই আক্রমণটা এমন হয় তারা মাঝখান দিয়ে যাবে যেহেতু তাদের মিডফিল্ড বেশি। আর্জেন্টিনার কিন্তু উইঙ্গার সেই হিসেবে দলে নেই, একাদশে নেই। আপনি যদি দেখেন লো সেলসও আছে, কিন্তু লো সেলস একাদশে থাকেন না। তো আর্জেন্টিনার আক্রমণটাই মাঝমাঠ দিয়ে তৈরি হবে এবং সেই আক্রমণটা থামানোর জন্যই কিন্তু সুইজারল্যান্ড মিডফিল্ডে আধিক্য রাখবেন। অলমোস্ট তাদের স্ট্রাইকার বাদে সবাই তাদের হাফে এসে আর্জেন্টিনাকে আটকানোর চেষ্টা করবে, ডিফেন্ড করার চেষ্টা করবে। এটাই হবে কিন্তু মূলত ম্যাচের কৌশল। তো এখন একটু যদি আলোচনা করতে চাই যে কি প্লেয়ার কারা হতে পারে, শুরুতেই যদি আমরা আর্জেন্টিনা দিয়েই শুরু করি, তো আর্জেন্টিনার আপনি যদি যে কোনো ম্যাচে যে কোনো দল যে কোনো সময় লিওনেল মেসিকে আপনার নাম্বার 1 রাখতেই হবে। মেসি কি করতে পারে আমরা দেখেছি, যখন গোল আসে না তখনই মেসি সমাধান। আমি যেটা বলছিলাম যে আর্জেন্টিনা সেন্ট্রালে অপারেট করে সবসময় মাঝখান দিয়ে, কিন্তু আমরা এর আগের ম্যাচে মিশরের ম্যাচে দেখেছি, ইভেন তার আগেও আমরা দেখেছি যখন সেন্ট্রালে তারা গোল পায় না, স্পেস পায় না, মেসি তখন কিন্তু হাইব্রিড রোলে অর্থাৎ রাইট উইঙ্গারের জায়গায় সরে যান এবং প্রচুর ক্রস করে একটা স্পেস আদায় করে নেন। তো মেসির মুন্সিয়ানা, মেসির ম্যাজিক এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনার প্রয়োজন হবে। মেসির ম্যাজিক ছাড়া আর্জেন্টিনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এছাড়া আমি আমার আলোচনাতেও বলেছি যে দুই সেন্টার ব্যাক আসলে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ানো রোমেরোর এই দুইজনের সার্ভিসটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি লিসান্দ্রো মার্টিনেজকে রেখেছি স্টার পারফর্মার হিসেবে, কেননা তার যে পাসিং রেঞ্জ আছে সেটা অসাধারণ এবং যদিও তিনি গত ম্যাচে একটা তার হেডারের তিনি ভালোভাবে ট্যাকেল করতে পারেননি, প্রথম গোলটাতে তার কিছুটা ভুল ছিল, কিন্তু তারপর আমার কাছে মনে হয় তার যে স্পিড আছে তিনি আসলে ক্রিস্টিয়ানো রোমেরোকে তিনি সামনে চলে গেলেও সেই ব্যাকআপটা দিতে পারেন এবং তিনি ভাইটাল একটা রোল প্লে করবেন। এবং এনজো ফার্নান্দেসের পারফরমেন্সটা আপনারা কীভাবে দেখছেন আমি জানি না। 2022 বিশ্বকাপে আপনারা যদি খেয়াল করে থাকেন তখন তিনি কিন্তু সিডিএম রোলে খেলতেন, নাম্বার 6 অনেকটা পিছনে খেলতেন। এবার কিন্তু তিনি তার নতুন পজিশনে খেলছেন, কেননা 2022 বিশ্বকাপের পর তিনি যখন চেলসিতে যান এরপর তিনি নাম্বার 8 রোলে খেলেন, কিছুটা অ্যাটাকিং মিডফিল্ড। আপনি দেখেন যে গোলও পেয়েছে গত ম্যাচে তিনি, এর আগের বিশ্বকাপগুলোতে তিনি গোল পাননি কেননা তিনি একটু ডিফেন্সিভ রোলে ছিলেন। তো সেই জায়গা থেকে এনজোরও অবদানটা দারুণ হবে, তিনি মেসিকে বল সাপ্লাই যেমন দিবেন, স্ট্রাইকারের পিছনে এলে তিনি সামনে গিয়ে গোলও করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে কোনো ম্যাচের ক্ষেত্রে 11 জনের পারফরমেন্স তো জরুরি, কিন্তু এই 3 জন আসলে কি পারফর্মার হতে পারে। আমরা যদি এবারে আসি একটু সুইজারল্যান্ডের পারফরমেন্সটা, তারা কি পারফর্মার কারা হতে পারে, আমি 3 জনকে রেখেছি। আকানজি ডিফেন্ডার, আমরা সবাই জানি ম্যানচেস্টার সিটিতে লম্বা সময় খেলেছেন, গত বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করেছিলেন আর্জেন্টিনাকে আটকানোর জন্য। এই সেন্ট্রাল ডিফেন্ডারের পারফরমেন্সটা খুব জরুরি। কুবল যে গোলকিপার আছে তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন, নকআউট পর্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেটেড প্রাপ্ত গোলকিপার, অনেকে জানেন কিনা জানি না। তো তিনিও স্টার পারফর্মার, যেভাবে ভোজিনিয়া গত ম্যাচে মিশরের গোলকিপার ভুগিয়েছে আর্জেন্টিনাকে, তিনিও ভোগাতে পারেন। এবং গ্রানিট জাকা দলটির আসলে প্রাণ, মিডফিল্ড থেকে তিনি ম্যাচটি টেম্পো সেট করে দেবেন, কিভাবে কোন দিকে যাবে ম্যাচের সিচুয়েশনটা। তো আমার কাছে মনে হয় যে এই 3 জনের পারফরমেন্স সুইজারল্যান্ডের জন্য খুব ভাইটাল। একদমই তাই, এই ম্যাচটা আসলে উপভোগ্যই হবে বলা যাচ্ছে। গোলকিপারের কথা বলছিলেন সুইজারল্যান্ডের, তিনিও আরেকটা ভর্জিনিয়া হবে কিনা সেটা দেখতে তো চোখ রাখতে হবে একদম টিভির পর্দায় সকাল 7টায়। এবার যদি একটু জানতে চাই যে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের অতীত পরিসংখ্যান কি বলছে, কে এগিয়ে আছে? অবশ্যই অতীত পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে আছে। দুই দল এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে। আমরা একটু দেখাতে চাই তথ্য দেখেই, 5 ম্যাচের মধ্যে 3টি জিতেছে আর্জেন্টিনা এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি এবং তারা, আমি যদি বলি যেমনটা দেখাচ্ছিলাম, 3টা জয় 2টি ড্র এবং সবশেষ তারা 2014 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। বিশ্বকাপে 2টি বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছে, লেটেস্টটা 2014 বিশ্বকাপে ছিল এবং যেই বিশ্বকাপে কিন্তু 1-0 গোলে আর্জেন্টিনা জিতেছিল। তো আমারও ধারণা এই ম্যাচে আর্জেন্টিনা তাদের উইনিং রেকর্ডটা হয়তো ধরে রাখতে পারবে, তবে সুইজারল্যান্ড টাফ ফাইট দেবে। আমি আগেও বলছি যে সহজ হবে না বিষয়টা। একদমই তাই। আর্জেন্টিনার ম্যাচে কিন্তু সবচাইতে বিতর্কিত ইস্যু হলো রেফারি। ইদানিং আর্জেন্টিনার ম্যাচ থাকলেই এমনটাই কথা হচ্ছে। তবে এই ম্যাচে আসলে কে থাকছেন অন ফিল্ড রেফারি এবং তার সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে।
আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বেশি, তবে এবার আমি শুধু আর্জেন্টিনা ম্যাচই বলবো না, অন্য ম্যাচগুলো রেফারিংয়েও কিন্তু অনেক বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছে। ইভেন গতকালকে যে ম্যাচটা ছিল স্পেন এবং বেলজিয়ামের, সেখানেও কিন্তু হ্যান্ডবল বিতর্ক ছিল। তো আর্জেন্টিনাটা বেশি হাইলাইটেড হচ্ছে, আমরাও করছি, হয়তো দর্শকদেরও আগ্রহ আলোচনা বেশি। এখন একটু দেখাতে চাই আসলে এই ম্যাচে কে রেফারি থাকছে, তার কি রেকর্ড। পর্তুগিজ রেফারি থাকছে এবং তার টিম 3 জন মেইন অনফিল্ড রেফারি পর্তুগিজ থাকবে। আমরা একটু তথ্যটা দেখাতে যাই। জোয়াও পিনেইরোস তিনি হচ্ছেন এই ম্যাচের রেফারি পর্তুগালের, এবং তার রেকর্ডটা কি আমি একটু দেখাতে চাই। তিনি কিন্তু তার রেকর্ড দেখলে আপনার কাছে ডেডলি মনে হবে, ভয় পেয়ে যেতে পারেন শুরুতে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি ব্যাখ্যা করব। জোয়াও পিনেইরো তিনি আসলে লাল কার্ড দেখেছেন তার ক্যারিয়ারে 139টা লাল কার্ড, হলুদ কার্ড দেখেছেন 1886টা, এবং এটা দেখেছেন 421টা ম্যাচে। আপনি কার্ড সংখ্যা দেখবেন ডেভাস্টেটিং, দেখে মনে হবে যে এই লোক তো লাল কার্ডের বন্যা বয়ে দেবে, কিন্তু এই রেকর্ডটার ম্যাক্সিমামই তার ক্লাবে তিনি যখন ক্লাবে পর্তুগিজ লিগে বা ওয়েফা টুর্নামেন্টে দেখান, তখন তিনি আসলে ভয়াবহ। 139টার মধ্যে 125টা লাল কার্ডই তিনি ক্লাব ফুটবলে দেখিয়েছেন, 1800-র মধ্যে 1662টা তিনি দেখিয়েছেন ক্লাবেই হলুদ কার্ড। এবং আমরা যদি আন্তর্জাতিক ম্যাচে এসে, আন্তর্জাতিক ম্যাচে তিনি আবার অনেকটা স্টেবল। তিনি আন্তর্জাতিক ম্যাচ 58টা কভার করেছেন, এর মধ্যে 14টা তিনি লাল কার্ড দেখিয়েছেন এবং হলুদ কার্ড দেখিয়েছেন 224টা। এবারের বিশ্বকাপ পরিসংখ্যানে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছেন, সেই দুটি ম্যাচের মধ্যে একটিতে আবার তিনি লাল কার্ড দিয়েছেন এবং 5টা হলুদ কার্ড দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে এই রেফারি হলুদ কার্ড দেখে ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, ম্যাচটার জন্য ডিসিপ্লিন থাকে, লাল কার্ড দেখাতেও তিনি দ্বিধাবোধ করেন না। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে কড়া মেজাজের একজন রেফারি থাকবে এই ম্যাচে। হলুদ কার্ডের একটা ইস্যু তো সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা দুই দলেই রয়েছে, প্লেয়ারদের খুবই সাবধানে খেলতে হবে, এমনটাই আসলে বলা যাচ্ছে আপাতত রেফারির পরিসংখ্যান দেখে। হাসানুর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।